সুস্বাগতম সকল শ্রোতা বন্ধুদের আমাদের আজকের এই গ্রাম বাংলার ভূতের গল্পে। আজকের নিবেদনটি প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে রয়েছে তাদের অনুরোধ করা হচ্ছে গল্পটি এড়িয়ে চলার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকম ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন গল্পের তাড়াতাড়ি আপডেট পেতে। আজকের বিশেষ নিবেদন অমিয় নস্করের কলমে এখন অনেক রাত। শ্রাবণের মধ্যরাত। বাড়ির পাশের বড় বড় গাছগুলোর পাতার ভাঁজে ভাঁজে নিকষ কালো অন্ধকার বাসা বেঁধেছে এবং তা থেকে ঝরে পড়ছে বৃষ্টির টিপ টিপ ফোঁটা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে আকাশে এগিয়ে চলেছে চাঁদের ভেহালা পূর্ব থেকে পশ্চিম। তবুও যেন চারিদিকে ক্লান্তি বিরাজমান, একটা তীব্র নৈশব্দের হাতছানি, যা দেখে মনে হয় আজ বিশ্ব চরাচরে যেন আর কোনো প্রাণ নেই। প্রত্যন্ত গ্রামের দিকে এই রকমটাই হয়ে থাকে। অন্ধকারের এই প্রগাঢ় মহিমায় যেন আরও খানিকটা বেশি আধার মণ্ডিত করার জন্য আরও খানিকটা কালো রং মিশিয়ে দেন স্বয়ং মহাকাল। আর সেই মহাকালের রথের ঘোড়া চেপে জানলার কাঁচের মধ্যে দিয়ে আড়াল আবডাল থেকে দূর আকাশের ভেজা চাঁদের আলো এসে পড়েছে বরেনের ঘরের মধ্যে, সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। এই রকম টিপটিপে বৃষ্টিমুখর পরিবেশে চাঁদের আলো পড়া ঘরে এবং হালকা স্যাঁতস্যাঁতে শীতলতার মধ্যে ঘুমিয়ে থাকলে সেই ঘুম সাক্ষাৎ স্বর্গ। আহা! আর স্বর্গসুখ ও চরম সুখানুভূতির জাল ছিঁড়ে কারোরই সহজে ঘুম ভাঙে না। বিছানায় স্থান পরিবর্তনের কারণে হঠাৎ স্যাঁতস্যাঁতে স্পর্শে ঘুমটা পাতলা হয়ে এলেও খানিক পরে ঘুম এসে আষ্টি পৃষ্ঠে চোখের পাতা ও শরীরটাকে আবার জড়িয়ে ধরে। যদি না এই অবস্থায় কেউ সেই ঘুমন্ত ব্যক্তিকে প্রচুর উৎপীড়ন কিংবা উত্তেজিত করে থাকে। বরেনের সাথেও ঠিক এমনটাই হচ্ছিল। কিছুক্ষণ আগে থেকেই একটা অস্বস্তি কাজ করছিল তার শরীরে। অবাঞ্ছিত কোনো এক স্পর্শে অনবরত তার ঘুমের ব্যাঘাত ঘটছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও সে বারবার সে অবাঞ্ছিত স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে জড়িয়ে ধরছিল গায়ে দেওয়া চাদরের নিচে তার একমাত্র সঙ্গী পাশবালিশটিকে। বেশ কয়েকবার এমন হবার পরে বরেনের ঘুমটা পুরোপুরি ভেঙে গেল এবং ঘুমটা ভাঙার পর বেশ আশ্চর্য হয়ে বরেন আবিষ্কার করল দুটো হাত। সে যেন চাদরের নিচে একা নয়, আরও একজন তার শরীর স্পর্শ করে আছে। বরেন পরিষ্কার অনুভব করল তার এক্সারসাইজ গেঞ্জির ভেতরে লোমশ শরীরটা জুড়ে কিলবিল করছে সেই একজোড়া নমনীয় হাত। যাযাবর পথিকের মতো সেই হাত দুটো বিচরণ করে চলেছে তার শরীরের যত্রতত্র। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য কি যেন একটা ঘোরের মধ্যে থাকে সবাই। সেই ঘোরকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসতে একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে বরেনের। এখন সে এই অবস্থাতেই বিছানায় শুয়ে আছে। আর 7-5 না ভেবে চোখ বন্ধ করে অনুভব করছিল চাদরের তলায় সেই উষ্ণ আদর। হঠাৎ করেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এতক্ষণে নমনীয় হাত দুটো সঙ্গে সঙ্গে একজোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিল সে। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল তার বুকের অবিন্যস্ত লোমের উপর দিয়ে গলা বেয়ে, তারপর মিলিত হলো সেই ঠোঁট দ্বয়ের সাথে। একটা সময় পর অজান্তে বরেনের মুখ থেকে বেরিয়ে এলো
যৌন তৃপ্তির সেই চরম আওয়াজ। তখন অদৃশ্য সেই ঠোঁট দুটো আরো উৎসাহী হয়ে পড়ল, শরীরের শুরু থেকে শেষ সর্বত্র চষে বেড়াল। কামনার রসে সিক্ত হয়ে গেল বরেনের সারা শরীর। নাইট বাল্বের নীল আলোয় মিশে থাকা সেই দ্বিতীয় ব্যক্তি জিভ দিয়ে সেই সবটা রস শুষে নিতে লাগলো অশ্লেষে। কি মাদকতাময় একটা মুহূর্ত! শারীরিক তৃপ্ততার এই সাগরে ভাসতে ভাসতে হঠাৎ বরেনের চোখ খুলল, আর তখনই হঠাৎ করেই তার ঘুমের চটকটা কেটে গেল এবং তৎক্ষণাৎ তার মনে পড়ল সে ছাড়া এই বন্ধ ঘরে আর কেউ নেই, থাকাও সম্ভব নয়। সেবারই তো বিন্দিকে সে নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে রেখে এসেছে বিন্দির বাপের বাড়িতে, তাই এ ঘরে আর কারো থাকার কথা নয়। এছাড়া উল্লেখযোগ্য একটি কারণ, দরজা তো ভিতর থেকে লক করা, ফলত কেউ বিনা অনুমতিতে ঢুকতেও পারবে না। এসব 7-5 ভেবে সে বিস্ফারিত চোখে উঠে বসবার চেষ্টা করল, কিন্তু পারল না। ভেজা ঠোঁট আর দুটো হাত তখন তার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে দখল করে নিয়েছে। হঠাৎ খুব জোরে হ্যাঁচকা টান মেরে গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ফেলে ঘরের রাত্রিবাতির নীলচে আলোয় বরেন দেখল, না, কেউ নেই। ঘরে কেউ নেই, তার বিছানায় কেউ নেই, অথচ সে স্পষ্ট অনুভব করছে তার বুকে এখনো মুখ গুজে পড়ে আছে কোনো এক নরম দেহী যৌন পিপাসী মায়াবী নারী। বরেন তার শরীরের স্পর্শে স্পষ্ট অনুভব করতে পারছে সেই অশরীরী মধ্যরাতে রজনীগন্ধার মতো সুবাসিত সেই নারীর শরীরে না আছে সায়া, না আছে ব্লাউজ, শুধুমাত্র একটা পাতলা কাপড়। তা আবার বিছানায় এসে খুলে ফেলেছে অনেক আগে। তাই দেহের সাথে দেহের মিলনে খুব ভালো করে বরেন বুঝতে পারে পূর্ণিমার গোল থালার মতো আকর্ষণীয় সেই আধার মিশ্রিত স্তন্যয়, সমুদ্র সফেনে ভাঁজ পড়া বালিয়ারির মতো হালকা মেয়েদের বিচ্ছুরণযুক্ত তার পেটে, এবং আপেলের বোঁটার কাছে এবং গর্ত হওয়া মুখটার মতো নেশা ধরা উন্মুক্ত তার নাভি। যেন মনে হয় গৌর বর্ণের এই নারী মূর্তির শরীরে অন্ধকারের মায়া মেশানো আছে। মনে হয় তাকে দেখে চোখ ফেরানো যাবে না। এইসব ভাবতে ভাবতে বরেনের শরীরে একটা ভয় পুঞ্জীভূত হতে শুরু করল। ফলত এই মুহূর্তে বরেন আর সেই মাদকতাময় সুখের মুহূর্ত অনুভব করতে পারছে না, বরং ভয়ে বিস্ময়ে তার শরীরে রোমগুলো রীতিমতো খাড়া হয়ে উঠেছে। এতক্ষণ সে প্রাণপণে চেষ্টা করছে অশরীরী সেই শয্যাসঙ্গীর হাত থেকে রেহাই পেতে, কিন্তু কিছুতেই তা পারছে না। এবারে সে অনুভব করলো তার যৌনাঙ্গের ধৃষ্টতা এখন আর শৈথিল্যময় নেই। এতক্ষণে পুরুষালী একটা সুঠামতা বর্তমান বরেনের শরীরে। কামনার চাহিদাবশত ধীরে ধীরে সজাগ হয়ে গেল বরেনের পৌরুষত্বের চেতনাদণ্ড, এবং অদৃশ্য অশরীরী এক রমণীয় লিঙ্গের সাথে বরেনের অযাচিত মিলন ঘটল ঘটনাস্থলে। কামনার উদ্দামতায় ভরে উঠল সারা ঘর। আহ আহ আহ! হঠাৎ ডাক্তারের সম্মুখে বরেন বলে উঠল, গত রাতে আমার সাথে যা যা ঘটেছে সবই তো শুনলেন। এবার আপনিই বলুন ডাক্তারবাবু, আমার এখন কি করা উচিত? সাইকোলজিস্ট ডাক্তার সিনহা গত রাতে বরেনের সাথে ঘটে যাওয়া সবটা ইতিবৃত্ত শোনার পর কেমন যেন স্তম্ভিত হয়ে গেলেন। বিভ্রাট স্বরে বললেন, ভয় পাবেন না, ভয় পাবেন না।
আর বেশি ঘাবড়ে যাওয়ারও দরকার নেই। আপনি আপনি মারাত্মক রকমের ভ্রান্ত ভ্রমে আসক্ত। আপনি আপনার কল্পনা ও বাস্তবের ফারাক করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাই চিন্তাপ্রসূত ঘটনা ও বাস্তব ঘটনার মধ্যে আপনি বিশেষ পার্থক্য দেখতে পারছেন না। এতক্ষণে ডক্টর সিনহার চেম্বারে বরেন ও ডাক্তারবাবু ছাড়া আরও একজন ব্যক্তি উপস্থিত ছিল। সে বরেনের সঙ্গেই এসেছে, বরেনের ছোটবেলার বন্ধু বিনোদ। বিনোদ ডাক্তারবাবুর কথা শুনে বলে উঠল, তাহলে ওর এখন কি করণীয় সেটা আপনি একটু বলে দিন ডাক্তারবাবু। বেচারা ভীষণ চাপের মধ্যে আছে। ইদানিং প্রতি রাতে ওর সাথে যে অশরীরী খেলা চলে, তাতে করে কোনো মানুষের প্রতি সুস্থ স্বাভাবিক জীবন কাটানো সহজ নয়। বরেন হঠাৎ ডাক্তারবাবুর দুটো হাত চেপে ধরে কেঁদে উঠে বলল, আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান। আর ভালো লাগছে না এই অতি কষ্টকর জীবন থেকে, মুক্তি পেতে চাই আমি। ডাক্তারবাবু চোখের উপর থেকে পুরু কাঁচের চশমাটা খুলে দু হাত দিয়ে দুটো চোখ বার কতক ভালো করে কচলে আবার চশমাটা চোখের উপর তুলে নিয়ে বললেন, তা কতদিন হলো আপনার স্ত্রী তার বাবা মায়ের কাছে আছেন? আগে ডাক্তারবাবু, আমার স্ত্রী বিন্দি তার মায়ের কাছে আছে। তা ওই ওই এক পক্ষকাল কি তার একটু বেশি হয়েছে। কিন্তু কেন? আপনাদের মধ্যে কি সম্পর্ক সুস্থ নয়? না 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 ডাক্তারবাবু, ওসব কিছু নয়। স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো। আসলে আমার স্ত্রী প্রেগনেন্ট, তো তাই ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। কর্মব্যস্ত মানুষ, সারাদিন বাইরে থাকি, একা একজন মেয়ে ওই অবস্থায় কোথায় কি করে, কোথায় কি হয়ে যায়, এইসব নিয়ে ভয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওখানে। আর যাই হোক, আমি অন্তত নিশ্চিত যে সে তার মা বাবার কাছেই আছে। বরেনের মুখে এইসব কথা শুনে সাইকোলজিস্ট সিনহা টেবিলের উপর ঢাকা দেওয়া জল ভরা গ্লাসটার ঢাকনা খুলে বরেনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন বরেনবাবু, জল খান। বরেন জলের গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে জলটা খেয়ে নিল। ডাক্তারবাবু আবার তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বরেনবাবু, 15-16 দিন আগে, মানে বলতে চাইছি, যখন আপনার স্ত্রী আপনার সাথে থাকতেন, আপনারা দুজনে একই বিছানায় ঘুমোতেন, তখন তখন ওই ওই অদৃশ্য যৌন মিলন অনুভব করেছেন কখনো আপনি? না না ডাক্তারবাবু, বিন্দি আমার সান্নিধ্যে থাকাকালীন এমন অশরীরী মিলন কখনোই অনুভব করিনি আমি। তবে একটা মতিভ্রম হয়েছিল, কিন্তু জানেন তো, সেটা ঠিক মতিভ্রম নয়। চাক্ষুষ আমার সামনে প্রায় একটা একটা ঘন্টা ধরে ঘটে চলা এক বিভৎস দৃশ্য বা ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন কেমন ঘটনা একটু খুলে বলুন তো শুনি। এতক্ষণে বরেন একবার নিজের পাশে সিটে বসা বন্ধু বিনোদের দিকে তাকালো। তারপর কেমন যেন সংকুচিতভাবে সে বলতে শুরু করলো, সেদিন জ্যৈষ্ঠের আকাশে তখন গোল থালার মতন চাঁদ। পশ্চিমের দিকের খানিকটা মাথা হেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বকুলতলি গাঁয়ের সবটা পরিধির উপর। চারিদিকে ছোট বড় আম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুপটাপ শব্দে। তার আশেপাশেও বরেনের উঠোনের ঈশান কোণে বাগিয়ার ফুল ও দুর্বার চটাও ভিজে গেছে ওই কুয়াশার টপা জলে। তবে আশ্চর্যের বিষয়, কুয়াশা মাখা ওই রাতের সঙ্গে অন্ধকারে গা মিশিয়ে কালো কাপড় পরা কোনো এক আঁধার মানবী যেন মনে হচ্ছে আমার বাড়ির পাশের বড় ক্ষীরকদম গাছটার তলায় দাঁড়িয়ে আছে। ঢুলে পড়া চাঁদের নিয়মান আলোয় দেখা যায় তার পচা গলা মাংস দিয়ে আধো কঙ্কাল অস্থি মজ্জা বিশিষ্ট শরীরখানি। ঘরের খোলা জানলার ভিতর থেকে সে জ্বলন্ত চোখে তাকিয়েছে আমার ঘরের মধ্যে শুয়ে থাকা আমি ও আমার স্ত্রী বিন্দির দিকে। আর কেমন যেন অস্পষ্ট সুরে কি সব বিভৎসভাবে খিলখিলিয়ে হাসতে হাসতে এগিয়ে আসছে খোলা জানলাটার দিকে।
হিমেল বাতাস ও হালকা কুয়াশা ভেজা দুর্বার উপর দিয়ে কয়েকটা অশরীরীর পদচিহ্ন যেন সন্তর্পণে ক্রমশ এগিয়ে এলো আমার ঘরের জানলাটার দিকে। হঠাৎ জানলা দিয়ে সেই অশরীরী ভয়ানক পৈশাচিক ঘ্যাস ঘ্যাসে স্বরে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা বরেনের স্ত্রী বিন্দিকে ডাকতে লাগলো। এই এই ওঠ বলতেছি শয়তানি, ওঠ, এখনো সময় আছে, বিছানা ছেড়ে উঠে যা, নয়তো মরবি, নয়তো মরবি। তোর স্বামীর সোহাগ, কোল বুঝাই করা ছাওয়াল, এসব স্বপ্নের একটাও আমি পূরণ হতে দিবনি। এক এক করি সবাইরে মারবো, তোরই মারবো, তোর ভাতারি মারবো, তোর পেটির বাচ্চাটারি মারবো, কেউ বাঁচবি নি, কেউ বাঁচবি নি। এতক্ষণ স্বপ্নে এসব দেখে ভয়ে আঁতকে উঠল বিন্দি। সবেমাত্র ঘুমে তার চোখটা লেগেছিল। আর এমন সময় এইসব স্বপ্ন দেখে আশপাশ করতে করতে তার ঘুমের 12টা বেজে যায়। হঠাৎ বিন্দিকে এমন অস্থির হতে দেখে আমি বললাম, কি গো, ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্নটা আবার দেখলে নাকি? হ্যাঁ? না না, কোনো স্বপ্ন দেখিনি গো। এই বলে বিন্দি আমার কাছে স্বপ্ন দেখার কথাটা জেনে শুনেই এড়িয়ে গেল। অবশ্য এর একটা কারণ আছে। বিগত কয়েক মাস যাবৎ এই একই স্বপ্ন বিন্দি প্রতিদিন রাতেই দেখে। প্রথম আমাকে সে সবটা জানিয়েছে। এমনকি আমিও এই বিষয়ে যথাযথ গুরুত্ব দেখিয়ে বিন্দিকে একজন নাম করা সাইকোলজিস্টও দেখিয়েছিলাম, কিন্তু খুব একটা যে লাভজনক হয়নি। যেই কে সেই। তাই আজ আর ও স্বপ্ন বিন্দিকে বিরক্ত করতে পারে না। বিন্দিও স্বপ্ন দেখে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে আগের মতন এখন আর আমাকে জড়িয়ে ধরে না। এখন যেন সবটা গায়ে শোয়া হয়ে গেছে ওর। বড়ই অদ্ভুত। এসব সাতপাত ভাবছি এমন সময় বিন্দি হঠাৎ জিজ্ঞাসা করে উঠল, কি গো, তুমি তো অফিস থেকে বাড়িতে ফিরলে ক্লান্ত হয়ে, তো এখনো ঘুমাওনি কেন? বিন্দির প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আমি বললাম, ঘুম আসছে না গো। প্রতিদিন এই প্রত্যন্ত গ্রাম থেকে সকাল হলেই বাদুড়ের মতন ট্রেনে ঝুলে কোনো রকমে অফিস পৌঁছানো, তারপর বসের মুখ নাড়া, এর জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। আর সারাটা দিন গাদা খাটুনি খেটে বসের মুখ নাড়া সহ্য করে এই এত রাতে বাড়িতে ফেরা। তাই ভাবছি ওই কলকাতায় অফিসের কাছে পিঠে কোথাও একটা বাড়ি ভাড়া নেই, বুঝলে? আমার কথা শুনে বিন্দি বলে উঠল, হ্যাঁ, কলকাতায় ঘর ভাড়া নিলে তো সে তো ভালোই হয়, কিন্তু কলকাতায় ভাড়াটা থাকলে প্রচুর খরচ গো। ওখানে সবটাই যে কিনে খেতে হবে। হ্যাঁ, সবটাই তো কিনতে হবে, খরচ বাড়বে, কিন্তু আমার ওই কষ্টটা কিছুটা তো লাঘব হবে। আচ্ছা, সে পরে ভেবে দেখা যাবে। আগে আমাদের বাচ্চাটা ঠিকঠাকভাবে ভূমিষ্ঠ তো হয়ে যাক, তারপর না হয় কলকাতায় ঘর ভাড়ায় থাকার কথা চিন্তা করা যাবে। হ্যাঁ, সেই কলকাতায় শিফট করার কথা সন্তান জন্মগ্রহণের পরেই ভাবার বিষয়। প্রথম ভাবনা আমাদের প্রথম সন্তানের স্বাভাবিক জন্মগ্রহণ। এই বলে গর্ভবতী স্ত্রীর মালভূমির মতন উঁচু অথচ মসৃণ পেটের উপর হাত বোলাতে বোলাতে কয়েকটা চুম্বন করতে করতে হঠাৎ আমার কি যেন মনে পড়ে গেল। আমি বিন্দিকে বললাম, ওই তুমি রাতের ওষুধটা খেয়েছিলে? আমার মুখে কথা শুনে একটু ঘাবড়ে গিয়ে লজ্জিত হয়ে বিন্দি বলল, না গো, রাতের ওষুধটা এখনো খাওয়া হয়নি। টাইম বাই টাইম ওষুধ না খাওয়ার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তাই ওষুধ না খাওয়ায় ভয়ে ভয়ে বিন্দি কথাগুলো বলল। কিন্তু সেদিন আর আমি রাগ না করে বরং খানিকটা ভালোবাসার সুরেই বলেছিলাম, কোথায় রেখেছো ওষুধগুলো? আমাকে রেগে যেতে না দেখে বিন্দির মুখে খানিকটা আনন্দের ছাপ। তাই প্রস্ফুটিত বদনে সে আমার কথায় উত্তর দিয়ে বলল, ওই তো দেখো, টেবিলের ড্রয়ারে আছে। এতক্ষণ ঘরের মধ্যে একটা নীল আলো জ্বলছিল।
তাতে ঘরের পুরোপুরি দেখা যায়, তবে তা স্পষ্ট নয়। তাই আমি বিছানা ছেড়ে নিচে নেমে ঘরের টিউবলাইটটা জ্বালিয়ে দিই। তারপর ড্রয়ার টেনে ওষুধের প্লাস্টিকটা বের করে বেছে বেছে খাবার পরে রাতের ওষুধ খটা ভাঙি। এই মুহূর্তে বিন্দির খাওয়ার জন্য মোট 3টে ওষুধ জোগাড় হয়েছে। হাতের মুঠোয় করে ওষুধ কটা ও 1 বোতল জল নিয়ে আমি আবারও খাটের কাছে ফিরে আসি এবং এক এক করে ওষুধগুলো বিন্দিকে খাইয়ে দিই। তারপর তার পাশে বসে তার মাথায় হাত বোলাতে বোলাতে তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি। বাইরের আকাশে তখন চাঁদের আলো কেমন যেন ঘোলটানো ফ্যাকাশে। সে আষ্টে চাঁদের কলঙ্কিত আলো জানলার ফাঁক দিয়ে এসে পড়েছে ঘরের দক্ষিণ দিকে। মেঝের উপর পরপর 8টা গড়াদের ছায়া ফুটে উঠেছে। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে গল্প শোনাতে শোনাতে আমার নিদ্রাহীন দুটো চর্মচক্ষু জানলার গড়াদের ফাঁক দিয়ে গিয়ে পড়েছে দক্ষিণ দিকের ফাঁকা রাস্তাটার দিকে এবং রাস্তার পাশের বড় পুকুরে আমড়া গাছটার দিকে। হঠাৎ দেখতে পেলাম গাছের গোড়ায় দাঁড়িয়ে কেউ একজন যেন উপরের দিকে চেয়ে কোনো একজনকে নেমে আসতে বলছে এবং গাছের উপরে যে উঠে আছে সে কিছুতেই নামতে চাইছে না। এতক্ষণে এদিকে আমার মুখে গল্প শুনতে শুনতে বিন্দি ঘুমিয়ে পড়েছে দেখে আমি বিছানা ছেড়ে নেমে ঘরের টিউবলাইটের আলোটা বন্ধ করে নীলচে লাইট বাল্বটা আবার জ্বেলে দিলাম এবং নিজে পা টিপে টিপে গিয়ে দাঁড়ালাম একদম জানলার পাশে। বাইরে তাকাতেই আমি আবারও সেই পূর্ণ দৃশ্য দেখলাম এবং সঙ্গে শুনতে পেলাম জানলার ওপাশে থাকা সেই দুজন প্রাণের কথোপকথন। জানলার ওপাশে যে দুজন প্রাণের উপস্থিতি আমি ঘরের ভিতর থেকে ঠাহর করছি, তারা আর কেউ নয়, সে দুজন প্রাণ স্বয়ং আমি এবং আমার স্ত্রী বিন্দি। বিন্দি গাছের উপরে উঠে খুব সরু একটা ডালের দিকে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছে আর আমি চিৎকার করে বলছি, বিন্দি বিন্দি তুমি নেমে এসো, বিন্দি তুমি নেমে এসো, তুমি ছাড়া যে আমার কেউ নেই, তাছাড়া তাছাড়া তোমার গর্ভে যে আমার একমাত্র সন্তান আসতে চলেছে, তুমি কি তার কথা একটুও চিন্তা করবে না? হ্যাঁ, নেমে এসো বিন্দি, নেমে এসো, লক্ষ্মীটি আমার, নেমে এসো। বিন্দি গাছের উপর থেকে আমার কথায় কোনো কান না দিয়ে যেন বলে চলেছে, আমি আমি কি যেতে চেয়েছিলাম, ও যে আমাকে তোমার সাথে ঘর করতে দিল না, ও যে আমাকে নিয়ে গেল, আমার সবার শেষ, আমি আমি এলাম। জানলার এপারে ঘরের মধ্যে বিন্দি নিশ্চিতে ঘুমাচ্ছে আর জানলার ওপারে সেই একই বিন্দি গাছের উপর থেকে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছে। জানলার এপাশে দাঁড়িয়ে আমি ওপারের বরেনকে দেখছি আর সে যেন বিন্দির এমন অহেতুক আত্মহত্যা করা থেকে বিরত রাখার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এসব দেখে জানলার ওপাশে আমার শরীর থেকে দরদর করে ঘাম বেরিয়ে আসতে লাগলো। আমি পিছন ফিরে একবার দেখে নিলাম ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা বিন্দির মায়াবী মুখখানি। তার পান পাতার মতন মুখে কুসুমডাঙ্গা রঙের ওপর নীলচে আলো পড়ে বেশ উজ্জ্বল লাগছে। বাম গালে একটা কালো তিল, সেটাও স্পষ্ট দেখা যায়। হঠাৎ জানলার ওপাশ থেকে একটা আর্তনাদ ছুটে এসে ধাক্কা দিল আমার কানে। আমি আবার জানলার ওপাশে তাকাতেই দেখি গাছের উপরে আর কেউ দাঁড়িয়ে নেই। এতক্ষণ যে বিন্দি দাঁড়িয়েছিল সে অতটা উঁচু থেকে পড়েছে নিচের কংক্রিটের রাস্তাটাতে। সে যেন চাপটে গেছে রাস্তার সাথে। শরীর থেকে টাটকা তাজা রক্তে রাস্তাটা একেবারে লাল হয়ে যাচ্ছে। দূর থেকে দেখে মনে হয় যেন অলকানন্দা ফুটে উঠেছে সর্বত্র এবং সেই মৃতদেহ জুড়ে একটা কান্নার রোল ঘুরে বেড়াচ্ছে। সে কান্না স্বয়ং বরেনের কান্না। বরেন বিন্দির সেই মৃতদেহকে বুকে আগলে কাঁদছে। এতক্ষণে ঘরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের এমন
নাটকীয় দৃশ্য দেখে আমার সারা শরীর ঘামে নিয়ে একসা হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, এমনটাও কি সম্ভব, নাকি নাকি আমার নিতান্ত নিছক হ্যালুসিনেশন? কিন্তু এমনটা কি করে হতে পারে? যদি মতিভ্রম বা হ্যালুসিনেশন হয়, তবে তা এত দীর্ঘস্থায়ী কিভাবে? হ্যাঁ? আর আর মতিভ্রম তো ক্ষণকালের বিষয়। দেখি তো বাইরে গিয়ে আসলে সত্যিটা কি। এমনটা ভাবতে ভাবতে হঠাৎ একটা দমকা হাওয়ায় ঘরের জানলা দুটো পাল্লা ছপাট করে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কয়েকটা পেঁচা বোধ হয়ে ডাকছে ওই আমড়া গাছটায় বসে। এতক্ষণে হাতে একটা টর্চ নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়েছি। আকাশে গোটা চাঁদ উঠে আছে। মেঘ নেই, তবুও যেন হঠাৎ চারিপাশে একটা কৃত্রিম অন্ধকার পরিবেশটাকে ঘিরে ফেলেছে। ঘরের দাওয়া থেকে নেমে পায়ে চটি গলিয়ে বেড়া তুলসীর পাঁচিল টপকেছি, তখন কেমন যেন আমার গাটা ছমছম করে উঠল। হঠাৎ যেন সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে। প্রাণহীন চরাচর কয়েকটা রাতচরা পাখি সেই নিস্তব্ধতা ভেঙে চিঁচি শব্দ করে ডাকতে ডাকতে আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। তার শরীরটা কেমন যেন ঝিমিয়ে আসছে। এতক্ষণ একটা শীতল বাতাস আমার শরীরের উপর তার আর্দ্র প্রলেপ লেপে দিয়ে চলে গেল। এমন সময় বরেন এসে উপস্থিত হয়েছে বড় পুকুরের আমড়া গাছটা ঠিক গোড়ায়, কিন্তু সেখানে একটু আগে যে মৃত্যু ঘটনা ঘটেছে তার কোনো চিহ্ন নেই। এমনকি মৃতদেহ জুড়ে কান্না করতে থাকা সেই অপার্থিব বরেনরূপী ব্যক্তি নেই। অত উঁচু থেকে কংক্রিটের রাস্তায় পড়ে থেঁতলে যাওয়া বিন্দির সেই মৃতদেহ নেই, নেই, কেউ নেই, কিচ্ছু নেই, কোনো চিহ্ন নেই। শুধু একতাল অন্ধকার আমড়া গাছের গোড়ায় যেন পুঞ্জীবিত হয়ে শোক সভা করছে। হঠাৎ সেই অন্ধকারে ভিতর দিয়ে গাছে থেকে ডাকতে ডাকতে নেমে এলো একটা কালো বিড়াল। তার চোখ দুটো জ্বলন্ত আঁচের কয়লায় লাল আগুনের মতন সেই কালো পিচের মতন বিড়ালটা আমার চোখ মুখের দিকে কয়েকবার চেয়ে ডাকতে ডাকতে ছুটে গেল আমার ঘরের দিকে। আমি এতক্ষণে যেন নির্বাক দর্শকের মতন চেয়ে চেয়ে সবটা দেখলাম। চোখের সামনে দিয়ে বিড়ালটা লাফাতে লাফাতে এগিয়ে চলেছে আমার ঘরের জানলাটার দিকে। অতঃপর একটা দমকা হাওয়ায় জানলাটা আবার খুলে গেল এবং তৎক্ষণাৎ সেই কালো বিড়ালটা গড়াদের ফাঁক দিয়ে ঢুকে পড়ল ঘরের মধ্যে এবং ঠিক তার অর্ধেক সেকেন্ডের সময়ের মধ্যে ঘরের ভিতর দিয়ে ভেসে এলো বিন্দির একটা বিকট আর্তনাদ। সঙ্গে সঙ্গে দিগ্বেদিক জ্ঞান শূন্য হয়ে মন্ত্রচালিতের মতন আমি দৌড়ে এলাম ঘরের দিকে। আকাশে চাঁদের সেই ঘোলাটে আলোটা এখনো বিরাজমান। চারিদিকে সেই নিস্তব্ধ নীরবতা ভেদ করে একটু আগে বিন্দির চিৎকার শোনা গেছে ঠিকই, কিন্তু এখন আর কোনো সারা শব্দ নেই। যেন বহুকাল পরে এখানে এমন পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছে। এতক্ষণে আমি এসে পৌঁছেছি আমার শোবার ঘরে। ঘরটা একেবারে অন্ধকারে ছেয়ে আছে। রাত্রিবাতির সেই নীলচে আলোটাও এখন নিভে গেছে। আমি মনে মনে ভাবছি, আরে 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 লোডশেডিংটা হওয়ার সময় নেই, ঠিক এমন সময়টাতেই কারেন্টটা চলে যেতে হলো, ভালো। এমন সময় ঘরের অন্ধকারের নীরবতা ভেদ করে কেঁদে উঠল বিন্দি। সে কাঁদতে কাঁদতে বলল, ওগো, কোথায় গেলে তুমি? আমার যে ভীষণ ভয় করছে। এসো, আমার কাছে এসো, আমার ভয় করছে। আমার কাছে এসো, আমার ভয় করছে। তৎক্ষণাৎ বিন্দির গলার স্বর যেন হঠাৎ বদলে গিয়ে একটা পৈশাচিক কণ্ঠ বলে উঠল, এসো,
এসো না আমার কাছে, আমার যে খুব ভয় করে। এমন সব কথা শুনে আমি বললাম, এই তো আমি এসে গেছি, এই তো। কই, কোথায় তুমি? দেখতে পাচ্ছি না তো, কোথায়? এই বলতে বলতে হাতের টর্চ লাইটের আলো ঘরের সর্বত্র ফেলতে লাগলাম আর মুখে জিজ্ঞাসা করতে লাগলাম, কই গো, কোথায় তুমি? ও, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। আর সেই অন্ধকারের মধ্যে দিয়ে লুকোচুরি খেলার মতন বিন্দি বারবার সেই বিভৎস পৈশাচিক সুরে বলতে লাগলো, দেখো, এই তো আমি, আমার দেখতে পাচ্ছনি? আমি পাগলের মতন সর্বত্র টর্চ লাইটের আলো ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, কিন্তু বিন্দিকে কোথাও দেখতে পেলাম না। অথচ টর্চ লাইটের আলো নিভে গেলেই বিন্দি বলছে, এই তো আমি, আমারে দেখতে পাচ্ছনি নাকি? তারপর বহুক্ষণ টর্চের আলো জ্বলা নেভার সাথে সাথে চলল লুকোচুরি খেলা। অতঃপর টর্চের আলোটা ঘরের মধ্যে অবস্থিত আলমারির চালের উপর পড়তেই আমি দেখলাম সেখানে দুটো পা ঝুলিয়ে বসে আছে বিন্দি। আর এই বিন্দি যেন ঘরে ঘুমিয়ে থাকা সেই বিন্দি নয়, বরং ওই বড় পুকুরে আমড়া গাছটার মগডাল থেকে কংক্রিটের রাস্তায় পড়ে সারা শরীর থেঁতলে যাওয়া সেই বিন্দি। তার মুখের দিকে তাকানোর হাল নেই, চোখ, নাক, মুখ একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। বুকের উপরে উঁচু উঁচু স্তন্দয় যেন প্রবল চাপে থেঁতলে বুকের ভিতর ঢুকে গেছে। আলমারির উপর থেকে তার ঝুলন্ত পা দুটো থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে মেঝের উপর। এমন পরিস্থিতিতে ভয়ে দিগ্বেদিক জ্ঞান শূন্য হয়ে আমার মূর্ছা যাবার জোগাড়। তবুও কোনো রকমে এক মুঠো শেষ অবশিষ্ট সাহস একত্রিত করে কাঁদো কাঁদো গলায় বললাম, কে তুমি? কে তুমি? আমার বিন্দি হতে পারো না, কখনো না। কে তুমি বলো? এতক্ষণে থেঁতলে যাওয়ার বিন্দির সেই রক্তাক্ত শরীরটা খিলখিলিয়ে হেসে উঠে বৈশাচিক সুরে বলল, তুমি ঠিকই বলেছ, আমি তো বিন্দি নই। সত্যি আমি বিন্দি নই, আমি যে তোমার বিষাক্ত অতীত। ভালো করে সেই দেখো, ঠিক চিনতে পারবে। আমি হাতে টর্চের আলোটা তার মুখে ফেলে আবার যখন তাকালাম তার দিকে, সঙ্গে সঙ্গে ভয়ে আঁতকে উঠে চিৎকার করে পাগলের মতন আওড়াতে লাগলাম, তুমি তুমি আবার ফিরে এসছো? হ্যাঁ, তুমি আবার ফিরে এসছো? তুমি আমার কাছে আবার ফিরে এসছো? হ্যাঁ, কিন্তু কিন্তু তোমার তো ফিরে আসার কথা নয়। তোমার তো ফিরে আসার কথা নয়। তোমার তো ফিরে আসার কথা নয়। তুমি কি করে ফিরে এলে? বলো বলো আমাকে, বলো 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 কি করে ফিরে এলে? উদ্ভ্রান্ত পাগলের মতন ভয়ে ভয়ে গঙ্গাতে গঙ্গাতে অতঃপর জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়েছিলাম। এতক্ষণে সব ঘটনা শুনে সাইকোলজিস্ট সিনহা বলে উঠলেন, হ্যাঁ মানে তারপর তারপর কি হলো? এতক্ষণে বরেনের বন্ধু বিনোদ বলে উঠল, ডাক্তারবাবু, তারপর জ্ঞান ফিরলে বরেন দেখে সে বিছানার ওপর ঘুমিয়ে আছে এবং তার পাশেই ঘুমিয়ে আছে তার স্ত্রী বিন্ধি। প্রায় 2 ঘন্টা ধরে ডক্টর সিনহা বরেনের সমস্যা সংক্রান্ত জটিলতা সমাধানের তাগিদে সবটা শোনার পর বরেনকে বলল, শুনুন বরেনবাবু, আপনি এক কাজ করুন, আপনি একা থাকবেন না, শ্বশুর বাড়িতে স্ত্রীর কাছে চলে যান, নয়তো স্ত্রীকে আপনার কাছে নিয়ে চলে আসুন। আমি আশা করছি স্ত্রীর পাশে ঘুমিয়ে আপনি এই হ্যালুসিনেশনের হাত থেকে কিছুটা হলেও হয়তো রক্ষা পাবেন। আর হ্যাঁ, আমি যে ওষুধগুলো দিচ্ছি ওগুলো ঠিক মতো খাবেন, আর অযথা কল্পনা করার চেষ্টা করবেন না।
এই সব বলে উপযুক্ত পরামর্শ প্রদান করে ডক্টর সিনহা বরেনকে ছেড়ে দিলেন। বরেন ও বিনোদ দুজনে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে শিয়ালদহ স্টেশনে আসার পথে রাস্তার ধারের দোকান থেকে দুজনে 2 প্লেট মাছ ভাত খেয়ে নেয়। তারপর ট্রেনে উঠে বসে পড়ে। তাদের ট্রেনে ওঠার মিনিট 10 মধ্যে ট্রেনটা জোড়া হুইসেল মেরে ছেড়েছে। এমন সময় বিনোদ বরেনকে বলে ওঠে, বরেন, তোর রজনীর কথা মনে আছে? বরেন অবাক হয়ে বলে উঠল, কে রজনী? কার কথা বলছিস বলতো তুই? তোর মনে নেই আমাদের গায়ে মাঝির পাড়ায় সেই যে এক ডান পিঠে মেয়ে ছিল? সারাদিন কোমরে কাপড় বেঁধে পরিশ্রম করত, যে যা কাজ বলতো সবার সবটা করে দিত, কারোর ঘর মুছে দিত, কারোর বাসন মেজে দিত। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুই হঠাৎ রজনীর কথা তুললি কেন? হ্যাঁ, না রে, আজ আমার হঠাৎ করেই যেন মনে হলো ও ফিরে এসেছে, বোধ হয় প্রতিশোধ নেবে। কেন? কিসের প্রতিশোধ আবার? আমি আর কি করেছি? দেখ বরেন, সেই ছোট থেকে আমরা দুজন দুজনার বন্ধু। হতে পারে আজ তুই কলকাতার বড় অফিসে কাজ করিস, আর আমি রয়ে গেছি সেই অজ পাড়া গায়ে, যেখানে দিনের বেলায়ও শেয়াল ডাকি। কিন্তু তোর কথা আমি জানি না, কিংবা আমার কথা তুই জানিস না, এমনটা কখনো হয়েছে বলে আমার অন্তত মনে হয় না। তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল না ভাই। তুই কি জানিস রজনী তোকে ভালোবাসতো? হ্যাঁ, সে তো শুধু আমি নয়, প্রায় অর্ধেক গ্রামই জেনে গেছি। কিন্তু কি হয়েছেটা কি? তুই রজনীকে ভালোবাসতিস? হ্যাঁ, ওই আর কি, আমিও বাসতাম ভালো। হ্যাঁ, বাসতাম। কথাটা সত্যি বললি তো? হ্যাঁ রে বাবা, সত্যিই বলছি। উফ, কি হয়েছেটা কি? না, সত্যি নয়, এটা তুই মিথ্যা বলছিস। আসলে তুই কখনো কোনোদিনও ওকে ভালোবাসিসনি। ভালোবাসলে ওকে বিয়ে করতিস। হ্যাঁ, বিয়ে তো ওকে করতাম, কিন্তু তুই তো জানিস ও একদিন হঠাৎ কাউকে কিছু না বলে আত্মহত্যা করে মারা গেল। আমি কি করতাম বলতো ভাই? আমি কি করে জানতাম যে ও এইভাবে আমাকে একা করে দিয়ে চলে যাবে? কি করে জানবো আমি? 2 বন্ধুর এইসব কথাবার্তার তালে আরও 2 গুণ তাল বেশি করে চড়িয়ে ট্রেনটা দ্রুত ছুটে চলল শহর ছেড়ে গ্রামের দিকে। ছুটন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরে চোখ গেলেই দেখা যায় বাইরের আকাশটা তখন নববধূর সিঁদুর মাখা সিঁথির মতো টকটকে লাল। কালো কেশরাশির মতো একরাশ মেঘ সেই আকাশের লাল চাদরে যেন বলি রেখা এঁকেছে। শ্রাবণের অমাবস্যা ঘেরা আকাশের ছায়ায় নিভাঁজ কালো বড় বড় দৈত্যাকার বনস্পতির দিগন্ত ফেলে রেখে এক সাগর অন্ধকারের স্রোত দুদিকে সরিয়ে সশব্দে ট্রেনটা এগিয়ে চলেছে। এমন সময় বিনোদ আবারও বলে উঠল, রজনীর মতো ডান পিঠে একটা মেয়ে খামোকা কেন আত্মহত্যা করতে গেল সে বিষয়ে তোর কোনোদিনও কোনো প্রশ্ন জাগেনি? যে মেয়ে সারাদিন গাছপালা চড়ে বেড়ায়, খালে বিলে ছাকুন জাল কাটিয়ে মাছ ধরে, যে মেয়ের মধ্যে সারল্য ছাড়া কেউ কোনোদিনও খারাপ কিছু লক্ষ্য করেনি, সে কি শুধু শুধু আত্মহত্যা করতে পারে? এ তুই চুপ কর তো ভাই, চুপ কর। তুই এবার চুপ কর দয়া করে। এসব কথা শুনতে আর ভালো লাগছে না আমার। উফ, আর কোনো কথা নেই তোর কাছে? আমি জানি এসব কথা তোর ভালো লাগবে না, আসলে ভালো না লাগাটাই স্বাভাবিক। তবে একটা কথা না বলে আর থাকতে পারছি না। তুই সারা জীবন সব কথা আমাকে বললেও একটা কথা ভীষণভাবে লুকিয়ে গিয়েছিলিস, যেটা সেদিন আমার কাছে বলেছিল রজনী। রজনী তোর কাছে কি বলেছিলাম? থাক সে কথা, শুনতে তোর ভালো লাগবে না। ভালো না লাগলে আর কি করা যাবে? তবুও বল, শুনি কি বলেছিল। ভালো করে মনে করে দেখ, মনে পড়লেও পড়তে পারে। আজ থেকে প্রায় বছর 7 আগের ঘটনা।
তখন আমাদের বয়স খুব বেশি হলে এই 23-24 বছর হবে। সেদিন তোদের পাড়ায় সারা রাত শীতলা মায়ের থানে বার্ষিকী পুজো ছিল। সারা রাত লোকজন জড়ো হয়ে বসে বসে শুনছিল মা শীতলার পাঁচালি। আকাশে তখন কুয়াশা ভেজা রূপলি গোল চাঁদ, আর তখন তোর মনে রজনীকে কাছে পাবার আকাঙ্ক্ষা। রজনীর এমন দুরন্ত স্বভাব, চঞ্চল চোখ, হাসির মধুরতা, আমার মনে হয় এসব তেমন তোর চোখে ভালো লাগেনি বা মনকে আকৃষ্ট করেনি। তবে যেটা আকৃষ্ট করেছিল তা হলো রজনীর যৌবন, নিটোল নিখুঁত গোলাকার স্তন্দয় আর ফর্সা পেটের ওপর মেদহীন একটা কালো জলজলে তিল। বিনোদের মুখে এইসব কথা শুনে বরেন খানিক বিস্মিত ও অবাক হয়ে বলল, এই এসব তুই কি বলছিস বিনোদ? বিনোদ খানিক চুপ করে রইল। অতঃপর উত্তর দিয়ে বলল, ওই জন্য বললাম না এ কথা শুনতে তোর খারাপ লাগবে। এমন প্রত্যুত্তরে বরেন নিজের মাথাটা হেঁট করে দিল। আর বিনোদ বলতে শুরু করল, আমি জানি বন্ধু, তোর সাথে ঘটা সব ঘটনার মতো তোর ঘটানো এই ঘটনাটাও আমি জানি। সেদিন তুই যখন অমন ঘটনা ঘটালি, ঠিক তার পরের দিন সকালে রজনী ছুটতে ছুটতে আমার কাছে এসেছিল। এসে বলেছিল, বিনোদদা, বিনোদদা, ও বিনোদদা, জানো তো আজ আমি না ভীষণ খুশি। আমি বলেছিলাম, কেন রে, কি হয়েছে? নদী থেকে তোর বাবা নিশ্চয়ই আজ খুব বড় মাছ ধরেছে। ও বললে, না গো না, মাছ টাছ ওসব কিছুই না। গতকাল রাতে আমি তো দক্ষিণ পাড়ায় শীতলা মায়ের পাঁচালি গান শুনতে গিয়েছিলাম। হ্যাঁ সে তো ভালো কথা, কিন্তু কত রাত পর্যন্ত শুনলি? সে বলল, না গো, পাঁচালি গান কিচ্ছু শোনা হয়নি। তাহলে হয়েছিলটা কি যে এত ঘটা করে আমাকে শোনাতে এসেছিস? আসলে এই এমন কথা আমি না কাউকে কইতে পারছি না। আর কইতে না পারায় পেটের মধ্যে কেমন যেন পাক খাচ্ছে, তাই ভাবলাম তোমার কাছেই কই। তাহলে এত ভনিতা না করে আসল কথাটা বল, কি হয়েছে? আমাকে ভালোবেসেছে গো। কে তোকে ভালোবেসেছে? বরেন্দা, বরেন্দা তো আমাকে ওনাদের ঘরে নিয়ে গেলেন গতকাল রাতে। তারপর অনেকটা সিদ্ধি খাইয়ে দিয়েছিল। আমি তো খাবুনি করিতেছিলুম, কিন্তু বরেন্দা তো আমার কোনো কথাই শোনার পাত্র নয়। তাই তো সেখানে আমার জোর করা বৃথা হয়, জানো তো। তারপর ওই সিদ্ধি খেয়ে আমার মাথা ঘুরছিল। তেমন ভাবে কিছু বুঝতে পারিনি কেউ, তবে না একটু বুঝেছি। বরেন্দা আমাকে খুব খুব আদর করেছে, আমাকে ভালোবেসেছে গো। আমার শরীরের সবটা স্বাদ গ্রহণ করেছে। তৎক্ষণাৎ রজনীর মুখে ও কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আমি তখন খুব ভালো করে রজনীর ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম। আমি জানি রজনীর মতো এমন গাইয়া বোকা হাবজা মেয়েকে তুই কখনোই বিয়ে করবি না। তারপর খারাপ লাগলো এই কথা ভেবে যে মেয়েটাকে তোর বিয়ে করার ক্ষমতা নেই, বিয়ের আগে তাকে তুই এইভাবে ভোগ করতে পারিস। তুই কি জানিস তোর এই অঘটন ঘটানোর ঠিক 1 বছর পরে গাছের থেকে পড়ে রজনী আত্মহত্যা করেছিল? কারণ ততদিনে সারা গ্রামের লোক ধীরে ধীরে উঁচু হয়ে যাওয়া ওর পেটটা দেখতে পাচ্ছিল। শত চেষ্টার পরও সে গর্ভ সে লোকাতে পারেনি। তোর সন্তান পেটে ধরেছিল রজনী। শুনেছিলাম ওনাকি তোর কাছে এসেছিল সন্তানের স্বীকৃতি দাবি করতে, কিন্তু তুই নাকি ওকে তাড়িয়ে দিয়েছিলি। আর তারপরই সে শেষ অবলম্বন হিসেবে বেছে নিয়েছিল মৃত্যুর ঠিকানা। তবুও তোর মান সম্মান বজায় রাখতে সত্যিটা সে কাউকে বলেনি। এই চুপ কর বিনোদ, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না, চুপ কর।
হ্যাঁ হ্যাঁ, আমি 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 দোষী, আমি পাপ করছি, আমি পাপ করেছি, আমি দোষী, কিন্তু সেই পাপের কথা আমাকে আর মনে করিয়ে দিস না, দিস না রে। কারণ এই পাপের প্রায়শ্চিত্ত করার সামর্থ্য বা ক্ষমতা আমার কোনো দিন নেই। চুপ কর। ওই জন্য আমার বাবা সবসময় বলতেন জানিস, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, চল নেমে যাই, আমাদের গন্তব্য স্টেশন চলে এসেছে। এই বলে তারা দুজনে ট্রেন থেকে নেমে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে এগিয়ে গেল গ্রামের দিকে। তাদের ফিরতি পথে ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। ট্রেনের পিছনের আলো দুটো ক্রমশ ছোট হতে হতে মিলিয়ে গেল দূরের সীমারেখায়। আজ পশ্চিমের আকাশটা কেমন যেন কালচে হয়ে আছে, চারিদিকে তাল তাল অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে গেলে কোথাকার পা কোথায় গিয়ে পড়ে এই ভয়ে তারা দাঁড়িয়ে আছে। বিনোদের কি মনে হলো, সে হঠাৎ বলে বসল, চল চল, তাড়াতাড়ি পা চালা, যত দাঁড়িয়ে থাকবি তত রাত বাড়বে, তখন পথঘাট আরো বেশি ঘুটঘুটে অন্ধকার হবে, বই আকাশে দুখান সূর্য উঠবে না, তাই চিন্তা করিস না, চল, সব ঠিকঠাকভাবেই হবে। বরেন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, তুই ঠিকই বলেছিস, বেকার বেকার দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চল চল চল। এই সব বলতে বলতে বরেন ও বিনোদ চালতাপাড়ের চওড়া কংক্রিটের রাস্তা দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে। তারা যেন নিজেদের মধ্যে কথাবার্তার বেখেয়ালে একেবারে ভুলে গেছে এখন ভরার সন্ধে। আর এই ভর সন্ধে বেলায় চালতাপাড়ের এই ভয়ানক পথ দিয়ে বাড়ি ফেরা মানে স্বয়ং মৃত্যুর সাথে খেলা করা। এমনিতেই এ পথ ভীষণ শুনশান, তাই চোর ডাকাতের ভয়, তার উপরে এখানে আবার ভূতের উৎপাত। আজ বোধহয় বেঘরে বরেন ও বিনোদের প্রাণটা যাবার জোগাড়। বিনোদের বসবাস গ্রামের পূর্ব দিকে সর্দার পাড়ায়, আর বরেন থাকে পশ্চিম পাড়ায়। যদিও সর্দার পাড়ার আরও এক বাসিন্দা নিধিন চাষার ছোট ছেলে কৈলাসের মৃত্যু ঘটেছিল এই পথে। বাজারে সবজি বেচে ফিরতে রাত হয়েছিল, তাই গত বছর এই পথ দিয়ে রাতের বেলায় ফেরার সময় অশরীরীর কবলে কিভাবে অকালে কৈলাস মরল তা কম বেশি গাঁয়ের সব লোকই জানে। কিন্তু বরেন ও বিনোদের মতো না কিছু সাহসী লোকেদের আর ভূত প্রেতের ভয়। তাছাড়া সবসময় বাড়িতে বসে থাকলে তো আর দিন চলে না, ডাক্তার দেখানোর জন্য তো তাকে বেরোতেই হতো। তাছাড়া তারা যেখানেই থাক, সন্ধ্যার পর বাড়িতে ফিরতে হলে এ পথ দিয়ে না ফিরে বড় রাস্তা ধরেই ফিরে। এ পথে ফিরতে কম সময় লাগে। তাছাড়া চাইলেই তো আর প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার আগেই বাড়ি ফেরা যায় না। তবে বাড়িতে যখন বউ বাচ্চা আছে, তাদের দায়িত্বও আছে বরেন কিংবা বিনোদের ঘাড়ে। তাই নিজের প্রাণীর কথা না ভাবলেও বউ বাচ্চার কথা ভেবে অন্তত দুজনের এ পথ দিয়ে না ফেরাটাই উচিত ছিল। এই পথে আগাগোড়ায় লোক চলাচল খুব কম, তাই এদিকেই এসে বড় ডাব গাছটাই উঠে সেখান থেকে স্ব ইচ্ছাই নিজেকে ফেলে মৃত্যুবরণ করেছিল বটুক মাঝির মেয়ে রজনী। এমনিতেই তেমন কেউ এদিকটায় আসতো না, তার উপরে যখন রজনীর মৃত্যু হলো তখন থেকে একেবারের মতো এই পথ পরিত্যক্ত হলো। এদিকটায় আর কেউ আসে না। এই পথ প্রায় প্রাণ হারিয়েছে, রাস্তায় গজিয়েছে ঘাস। যদি ভুল করেও এই পথে কেউ চলে তা তবে দিনের বেলায়, রাতে এ পথ মুখ হলে মৃত্যু। কিন্তু আজ তাদের কি মনে হলো, দুজনেই ধরল এই পথ। এমনিতেই এই পথের অবস্থা এখন সেরকম ভালো নয়, তার উপর এখানে সব সময় যেন প্রেতের অলৌকিক ছায়া ঘুরে বেড়ায়। সব মানুষের ওপর কেমন যেন ধেয়ে আসে কোনো এক অশরীরী অত্যাচারী ভয়ঙ্কর ঠান্ডা বাতাস, একটা কালো আতঙ্ক ও এক অশনি সংকেত। কিন্তু কি আর করার আজ, কালের দুর্বিপাকে পড়ে গেছে দুই বন্ধু। তাদের বাড়ি ফেরার পথে চারিদিকে আচ্ছন্ন করে ফেলেছে একটা গাঢ় আলকাদ্রার মতো ঘুটঘুটে অন্ধকার। নেমে এসেছে ভয়ানক রাত। কিন্তু রাত হয়েছে তো কি, বাড়িতে তো তাদের ফিরতেই হবে। বিনোদের বাড়িতে ছোট একটা বাচ্চা ও সুন্দরী বউ তার মুখ চেয়ে বসে আছে।
বিনোদ বাড়িতে ফিরলে তবেই তারা রাতের খাবার খাবে। তাই সে একটু তাড়াহুড়ো দেখিয়ে বলে, চল বরেন, তাড়াতাড়ি পা চালা, সন্ধ্যা গড়িয়ে যে রাত দুপুর হয়ে এলো। বরেন হাঁটতে হাঁটতে ঝটপট উত্তর দিল, হ্যাঁ ভাই, চল চল। এই বলে দুজনে তাড়াহুড়ো করে চালতাপাড়ের পথটা ধরে বাড়ির দিকে এগোতে থাকে। চারিদিকটা কেমন যেন বিভৎস অন্ধকারে মাখামাখি হয়ে আছে। মাথার উপরে উঠে আছে কৃষ্ণপক্ষের বাঁকা চাঁদ। নারকেল পাতার ফাঁক দিয়ে সে যেন ফ্যাল ফ্যাল করে দুজনের দিকে তাকিয়ে আছে। রাস্তার দুদিকে ছোট বড় নানান গাছের গায়ে লেগে থাকা শান্ত বাতাস এতক্ষণে বদলে গেছে ঝোড়ো এক সশব্দ হিংস্র দানবের মতো। নিস্তব্ধ বাতাস হঠাৎ কেমন যেন দ্রুত বইতে শুরু করেছে। পাশে দুপিঠ চাচা খেজুর গাছটা থেকে একটা পেঁচা কাঁদতে কাঁদতে উড়ে চলে গেল। এতক্ষণে গাছগুলো মাথা দোলাতে শুরু করেছে। সেই দুলুনেই দুই বন্ধুকে জানান দিচ্ছে এই ঘোর অন্ধকারে অশরীরীদের একান্ত উপস্থিতির কথা। এমন সময় হঠাৎ দুজনের মাথার উপরের জগুডম্বুর গাছটা থেকে কয়েকটা কাক একসাথে কাকা শব্দ করতে করতে উড়ে চলে গেল। কি বিভৎস ও কর্কশ সেই ডাক! এমন সময় বিনোদ বলে উঠল, ভাই, সন্ধ্যাবেলায় এমন তো কখনো কাক ডাকতে শুনিনি। এই যে মহা অঘটনের আশঙ্কা। রাম 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 রাম, হে ভগবান, কি যে হবে! এ চুপ কর, তো কিছুই হবে না। খামোকা এত ভয় না পেয়ে এগিয়ে চল, কিচ্ছু হবে না। বরেন বলে উঠল। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা ডাক ভেসে এলো। বিন্দি বেশ ভয়ার্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, ওগো ওগো, শুনছো? দাঁড়াও, আমাকে সঙ্গে নিয়ে যাও। হঠাৎ পিছন থেকে বিন্দির গলার আওয়াজ পেয়ে খানিকটা স্তম্ভিত হলো বরেন। বিনোদও প্রায় সন্ত্রস্ত। তড়ি ঘড়ি করে বিনোদ বলে উঠল, বরেন ভাই, ভাই, তুই কিন্তু পিছনে তাকাস না, এগিয়ে চল। ও ও তোর স্ত্রী নয়। আমার মনে হয় রজনী তোর সাথে ছলনা করছে। তাড়াতাড়ি চল। আবারও পিছন থেকে বিন্দি কাঁদতে কাঁদতে বলে উঠল, মায়ের সাথে ঝগড়া করে সন্ধ্যার ট্রেনে ফিরে এসেছি, আর ওখানে থাকতে ভালো লাগেনি। মা সারাক্ষণ খাবার খোঁটা দেয়। আমি মরে যাই, হেজে যাই, তোমার কাছে থাকবো। মা বাবার কাছে আর ফিরে যেতে চাই না, আমাকে নিয়ে চলো। হঠাৎ পিছন থেকে বিন্দির এসব কথায় আর থাকতে না পেরে পিছন ফিরে দাঁড়িয়ে পড়ল বরেন, আর মুখ ফুটে বলে ফেলল, এই তো এখানে দাঁড়িয়ে আছি, এসো। এই অবস্থায় এতটা কষ্ট করে কেন ফিরে এলে বলো তো? উফ, বাবা মায়েরা তো একটু ওরকমই হয়ে থাকে। তা বলে ওদের কথায় রাগ করে এতটা পথ একা একা চলে আসতে হবে? আচ্ছা, এসো, চল। বিন্দি বরেনের কাছে এগিয়ে আসা মাত্রই সেই স্থান কেমন যেন রজনীগন্ধার প্রখর সুবাসে সুবাসিত হয়ে উঠল। গন্ধে চারিদিকটা পুরো ম ম করছে। এমন সময় বরেন তার স্ত্রী বিন্দির একটা হাত শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে এগিয়ে চলল। তাদের হেঁটে চলার প্রতিটা পদধ্বনিতে নুপুরের একটা রিন রিনের শব্দ শোনা যাচ্ছে। আকাশের চাঁদ তখন যৌবন লাভ করেছে। শুরু হয়েছে ঝিঝি পোকাদের কোরাস। দূরে শীতলা থানের পুরনো চাতালের উপর থেকে ভেসে আসছে 4-5 জন মানুষের যুগ্ম কীর্তন গীতি। এমন সময় বিনোদ বলে উঠল, যা তোরা, তবে সাবধানে চলে যা, আমি এলাম। বরেন বলল, আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে চলে যা। হ্যাঁ। চালতাপাড়ে রাস্তা পেরিয়ে এসে গ্রামের প্রায় মধ্যস্থলের তেমাতা দুজন দুদিকে বেঁকে গেল। একজন যাবে দক্ষিণ পাড়ায়, একজন যাবে মাঝের পাড়ায়। এতক্ষণ বিনোদের মনে যে ভীষণ রকমের একটা সংশয় তৈরি হয়েছিল, ও মনে মনে ভাবছিল এই রমণী বরেনের স্ত্রী বিন্দি হতে পারে না। নির্ঘাত এই রমণী রজনীর অতৃপ্ত আত্মা, এবং সংশয়বশত দুজনের পথ দুদিকে বেঁকে গেল। বিনোদ শেষমেশ পিছন ফিরে
বরেনের দিকে তাকাতে সে দেখে একটা জলজ্যান্ত প্রেতিনীর হাত ধরে বরেন বাড়ির দিকে এগিয়ে চলেছে। আর সেই প্রেতিনী হাঁটতে হাঁটতেও তার মুন্ডুটাকে পুতুলের মতো পিছনে ঘুরিয়ে বিনোদকে দেখে খিলখিল করে হাসছে। প্রেতিনীর চোখ মুখ নাক কেমন যেন থেঁতলে সমান হয়ে আছে। চোখ মুখ দিয়ে রক্ত টোপে পড়ছে। চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে ভয়ঙ্কর এক জ্যোতি। এমন বীভৎস ভয়াবহ মূর্তি দেখে বিনোদ ভয়ে গোয়াতে গোয়াতে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, বরেন, বরেন, তুই যার হাত ধরেছিস সে যে বিন্দি নয়, সে যে সাক্ষাৎ রজনীর অতৃপ্ত ছায়া। বিনোদের চিৎকার করে বলা সব কথা বোধহয় বরেনের কান পর্যন্ত পৌঁছায়নি। অতঃপর বরেন বিন্দিকে নিয়ে বাড়িতে পৌঁছেছে। তারপর সে মুখ হাত ধুয়ে গ্যাসে এক মুঠো রান্না বসিয়েছে। আর ঘরের মধ্যে বিছানার উপর ক্লান্ত হয়ে শুয়ে আছে বিন্দি। বিগত বছর কালাজ্বর ভেদবমি হয়ে 1 মাসের ভিতর উঠি বরেন বাবা মা দুজনেই মারা যান। তারপর থেকে এই বাড়ি ঘর জুড়ে এই দুটো প্রাণ। তবে কিছুদিনের মধ্যে আসতে চলেছে নতুন একজন সদস্য। এতক্ষণ বরেন মোটামুটি রান্না সেরে ঘরে গিয়ে ঢুকতেই বিন্দি বিছানা ছেড়ে নেমে এসে বরেনকে জড়িয়ে ধরল। পরপর কয়েকটা চুমুতে বরেনকে ভরিয়ে দিল সে। অনেকগুলো দিন বরেনের স্ত্রী সঙ্গ পায়নি, স্ত্রীর সাথে মিলিত হতে পারেনি। তবে অশরীরী কোনো এক অদৃশ্য যৌন মিলনে সামিল হয়েছে বরেন। কই, এতক্ষণ ধরে একটা ঘরে 2 স্বামী স্ত্রী একে অপরকে আদর করছে, চুম্বনের ঢেউয়ে ভেসে যাচ্ছে। তবে বিনোদ যে বলল এ বিন্দি নয়, রজনী, তাহলে কি কোনটা ঠিক কোনটা ভুল? অতঃপর বিন্দি ও বরেন দুজনে বিছানায় শুয়ে পড়েছে। মাথার ওপরে হাই স্পিডে ঘুরে চলেছে একটা সিলিং ফ্যান। সেই হাওয়াতেই ঘরের ভিতরে উঠছে জানলার পর্দা, আলমারির কভার, এমনকি বিন্দির মাথার অগোছালো কেশরাজি, সেগুলো উঠছে এবং বরেন বিন্দির মাথায় হাত বোলাচ্ছে। তার এলোমেলো চুলগুলোকে মুখের উপর থেকে আলতো করে সরিয়ে দিয়ে ঘরের নীলচে আলোয় তার মুখটাকে দেখছে। এমন সময় হঠাৎ বিন্দির চোখের পাতা দুটো খুলতেই বরেন দেখে চোখের ভিতরটা কেমন যেন পুরোপুরি সাদা। চোখের ভিতরে নীল মণিটা নেই এবং তৎক্ষণাৎ ঘরটা যেন ভরে উঠল রজনীগন্ধার সুবাসে। এবং চোখের সামনে বিন্দির বিছানা শায়িত শরীরটা আকাশে উড়ে যাওয়া গ্যাস বেলুনের মতো, নতুবা নাম করা জাদুকরের শ্রেষ্ঠ জাদুবিদ্যা শূন্যে শরীর ভাসানোর মতো ধীরে ধীরে বিছানা ছেড়ে উপরে উঠে যেতে লাগলো বিন্দির শরীর। সে মুখে বিড়বিড় করে কি সব বলছে। বিন্দির কণ্ঠ যেন বদলে গেছে কোনো এক পৈশাচিক ভয়াবহতায়। ধীরে ধীরে তার শরীরটা উপরে ভেসে উঠতে উঠতে হাই স্পিডে ঘুরতে থাকা সিলিং ফ্যানের লেগে কেমন যেন ছিটকে ছড়িয়ে গেল চারিদিকে। যেন বহুদিনের পচা গলা সে দেহ। না 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 না, এমন হতে পারে না। হঠাৎ এসব বলতে বলতে বরেনের ঘুমটা ভেঙে যায়। বিন্দির মাথায় হাত বোলাতে বোলাতে সে যেন কখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। আর এমন ভয়ানক ঘটনা স্বপ্ন দেখায় তার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘুম ভেঙে বরেন উঠে দেখে বিছানায় বিন্দি নেই। এমন সময় জানলা দিয়ে বাইরে চোখ যেতে বরেন দেখে বিন্দি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে বড় আম গাছটার দিকে। বরেন সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আন্ধার হাতড়ে মরি বাঁচি করে ছুটে গেল আম গাছটার দিকে। সেখানে উপস্থিত হয়ে সে দেখল বিন্দি এতক্ষণে বড় আম গাছটার শেষ সীমানায় উপনীত হয়েছে। গাছের নিচে দাঁড়িয়ে 2 হাত জড়ো করে বরেন বলে উঠল, বিন্দি, তুমি নেমে এসো। বিন্দি, তুমি নেমে এসো বলছি। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তাছাড়া তোমার গর্ভে যে আমার একমাত্র সন্তান আসতে চলেছে, তুমি কি তার কথা একটুও চিন্তা করবে না?
নেমে এসো বিন্দি, নেমে এসো, লক্ষ্মীটি আমার, নেমে এসো। গাছের উপর থেকে বিন্দি খিলখিলিয়ে হেসে উঠে বলল, কে বিন্দি? আমি বিন্দি নই, আমি তো রজনী গো, সেই রজনী যে তোমাকে মনি মনি ভালোবেসেছিল, আর তুমি ভালোবেসেছিলে যার শরীরটারে। আমি তো সেই রজনী গো, চিনতে পারছো নি আমায়? কি গো, চিনতে পারছো নি? এই সব বলতে বলতে সপাট করে সেই বড় আমড়া গাছের মগডাল থেকে নিচের কংক্রিটের রাস্তায় পড়ে গেল সেই শরীরটা। সঙ্গে সঙ্গে চারিদিকে রক্ত ছিটকে গেছে, লাল রক্তে ভেসে যাচ্ছে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত। সেই মৃতদেহ দেখে বরেনের মাথাটা কেমন যেন কয়েকবার পাক খেয়ে ভ্রম হয়ে গেল। অতঃপর জ্ঞান হারিয়ে পড়ে গেল সে মৃতদেহেরই পাশে। ধীরে ধীরে মাথার উপর থেকে চাঁদরা সরে গেল পশ্চিমের ঘাটে। তারপর সেখানেই ডুব দিল নিশাচর প্রাণী কিংবা কয়েকটা শিয়াল কুকুর পড়ে থাকা বরেনের শরীরটা শুকে চলে গেল। রাত পাখিদের ভয়াবহ ডাক ধীরে ধীরে বন্ধ হলো। আকাশের গায়ে থেকে মুছে গেল নক্ষত্রদের মিটমিটে আলো। এখন চারিদিকে ভোরের আলো ফুটেছে। এ পথ দিয়ে লোক চলাচল শুরু হয়েছে। যেই যাচ্ছে অবাক হয়ে যে যার মতো কথা বলে চলে যাচ্ছে। প্রতিবেশী দিনে সম্পর্কে বরেনের কাকা হয়। সে বরেনকে আমড়া গাছের গোড়ার মূর্ছিত অবস্থায় পড়ে থাকতে দেখে বলে ওঠে, আরে আরে এই বরেন, বরেন, কিরে খোকা, তুই আবার ওই মদ গাঁজা টাঁজা ধরলি না কিরে? হ্যাঁ, দিনে দুপুরে গাছতলায় এইভাবে পোঁদ উল্টে শুয়ে পড়ে আছিস কেন রে? হ্যাঁ, ওঠ ওঠ ওঠ, উঠে পড়, উঠে পড়। এতক্ষণে বিনোদ এসে পড়েছে। বোধহয় সে দেখতে এসেছে বরেন আদৌ বেঁচে আছে কিনা, কারণ গতকাল সে যা দেখেছে তাতে করে আজ সকালে সে যে একবার বরেনের খোঁজ নিতে আসবে সেটাই জানার কথা। রাস্তার ধারে পুকুর পাড়ে বড় আমড়া গাছতলায় বরেনকে এভাবে পড়ে থাকতে দেখে বিনোদ তার কাছে গিয়ে তাকে ধরে তুলে বরেনকে বরেনের বাড়িতে নিয়ে আসে। না, তখনও পর্যন্ত গাছতলায় কোনো মৃতদেহ পড়েছিল না। তবে গত রাতে যা ঘটল তা কি ঘটল? এদিকে বরেন সারাক্ষণ একটাই কথা বলে চলেছে, আমার বিন্দি মরে গেল জানিস, আমার বিন্দি মরে গেল। হ্যাঁ, এবার এবার আমি কি করব? হ্যাঁ, এবার এবার আমি কি করব? আমি আমি কি করব? বিনোদ তাকে বুঝিয়ে বলল, এমন করছিস কেন? তোর বিন্দি বেঁচে আছে। আর গত রাতে তুই যাকে বাড়িতে এনেছিলি সে যে একটা ভ্রম ছিল। তোর ভ্রম আমার ভ্রম, আমরা সকলেই কম বেশি এরকম ভ্রমের সম্মুখীন হই। তুই একটু শান্ত হ। না, তবুও বরেন শান্ত হল না। একদিনের রাত্রি তার জীবনে যেন অনেক কিছু বদলে দিয়েছে। সে সে কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। এইভাবে একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস বরেন আর সুস্থ স্বাভাবিক হতে পারে না। কাউকেই এখন আর চিনতে পারে না। বিন্দির ছেলে হয়েছে। বরেনের পক্ষে এখন নিজের বউ বাচ্চাকে চেনা তো দূরে থাক, নিজের নামও ভুলে গেছে সে। শুধু মুখে একটাই কথা, আমার বিন্দি মরে গেল। আমার বিন্দি গাছ থেকে পড়ে মরে গেল, মরে গেল। তারপর বহু ডাক্তার দেখিয়েও বরেন আর সুস্থ হলো না। তাকে ভর্তি করা হলো মেন্টাল হসপিটালে। আসলে প্রত্যেকটা সুস্থ, স্বাভাবিক ও সুন্দর মনের মানুষ কখনো না কখনো ভ্রমের শিকার হয়। আর এই ভ্রম আমাদের উপর তখনই বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয় যখন সেই বিষয়ের প্রতি আমরা দুর্বল থাকি, যখন নিজের কোনো একটা ভুলের শাস্তি অন্য একজন পায়, তখন চুপচাপ থাকলেও কোনো না কোনো দিন সেই মুহূর্ত মনের মধ্যে যন্ত্রণাদায়কভাবে ফুটে ওঠে। যেমন কোনো এক টিউশন ব্যাচে
দুই বন্ধুর মধ্যে প্রথম জন ভুল করল এবং নিজের দোষ দ্বিতীয় জনের উপর চাপিয়ে নিজের স্বস্তি অনুভব করছে। এমন সময় শিক্ষক দ্বিতীয় জনের ভুলের শাস্তি হিসাবে তাকে বেদরক মার মারছে। ঠিক এই মুহূর্তে প্রথম জন মুখ ফুটে তো বলতে পারে না যে স্যার দোষটা আমার ছিল, কিন্তু দ্বিতীয় জনের সাথে এমনটা অন্যায় করার জন্য সে মনে মনে নিজেকে দোষী সাব্যস্ত করে কষ্ট পায়, ভেঙে পড়ে, এমনকি স্বপ্নে ও ভ্রম এর মাধ্যমেও সে একই সময়কে একই বিষয়কে মনের মধ্যে পুনরুদ্রেক করতে থাকে। আর সেইভাবে মানুষ হ্যালুসিনেট হয়, যেমনটা হয়েছে বরেনের। যুবক বয়সে পাড়ার এক ডানপিটে মেয়ে রজনীর রূপের মায়ায় তাকে ভোগ করেছে। এমনকি তার গর্ভে যখন নিজের ঔরসজাত সন্তান এসেছে তখনও তাকে স্বীকৃতি না দিয়ে অস্বীকার করে তাড়িয়ে দিয়েছে। আর বেচারি হাবা গোবা মেয়েটা নিজের পছন্দের মানুষ বরেনের যাতে নাম খারাপ না হয়, যাতে সমাজে সে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাই নিজের মৃত্যু নিজেই সংগঠিত করে বরেনকে মুক্তি দিয়ে চলে গেছে। আর এইভাবে রজনীর অকস্মাৎ মৃত্যু বরেনকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। নিজের আত্মসম্মান বজায় রাখতে সে এই চাপা কষ্টের কথা কাউকেই বলতে পারেনি, এমনকি নিজের স্ত্রীকেও নয়। তাই তিলে তিলে চেপে রাখা বিষণ্ণতা আজ তাকে পাগল বানিয়ে ছেড়েছে। আজ বহুদিন পর পাগলা গারদে বিন্দি তার বাবার সাথে 2 বছরের বাচ্চা ছেলেটাকে সঙ্গে নিয়ে বরেনকে দেখতে এসেছে। একজন পুরুষ নার্স তাদেরকে সঙ্গে নিয়ে 5 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় ঘরটায় ঢুকতেই বিন্দি দেখল বরেনের চেহারায় কাঁটা উঠে গেছে, চোখ মুখ শুকনো। বরেনকে ডেকে কাঁদো কাঁদো সুরে বিন্দি বলল, কি গো, কেমন আছো? বিন্দির কোনো কথাই যেন বরেনের কানে ঢুকল না। বিন্দি আবারও বলে উঠল, দেখো আমাদের ছেলে কত বড় হয়েছে। এরা আমাকে মারবে। আমাকে মেরো না আমাকে। এমনিতেই আমার কেউ নেই জানো, আমার কেউ নেই। আমার বিন্দি গাছ থেকে পড়ে মারা গেছে গো। কাঁদো তোমরা কাঁদো। আমার বিন্দিকে আমি খুব ভালোবাসতাম। ও গাছ থেকে পড়ে মারা গেছে। আমার কেউ নেই। বরেনের মুখে এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ল বিন্দি। কাঁদতে কাঁদতে বলল, আমাদের কত স্বপ্ন ছিল শহরে ঘর ভাড়াতে দুজনে থাকবো। তোমার তো সেই গ্রামের অতটা দূর থেকে শহরে আসতে কষ্ট হতো। কেন এমন হয়ে গেল গো? সুস্থ হয়ে যাও না আগের মতো। তুমি ছাড়া আমি যে বড্ড একা হয়ে যাব গো, একা হয়ে যাব। না, আজ আর বিন্দির চোখের জল বরেন দেখতে পাচ্ছে না। বরেন এখন জীবন্ত এক লাশ। বোধহয় এটাই তার কর্মের ফল। তারপর একদিন সন্ধ্যায় বিন্দি খবর পেল বরেন কোনো রকমে ছাড়া পেয়ে হাসপাতালে লাগোয়া বাগানের বড় আম গাছটায় উঠে সেখান থেকে জোর করে নিজেকে ফেলে নিজেই নিজের মৃত্যু সংঘটিত করেছে। অর্থাৎ বরেন আত্মহত্যা করেছে।